হ্যালো ভিউয়ার্স, আমি বাসুদেব। ওয়েলকাম টু মাই চ্যানেল এনি সলিউশন ইন বেঙ্গলি। ভিউয়ার্স, আজকে আমি ক্যাপিটাল গুডস সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, এই সেক্টরটি আলোচনা করার মূল কারণ হলো ক্যাপিটাল গুডস সেক্টরটি প্রতি বছর 14.36% প্রতি বছর গ্রো করছে। তো ভিউয়ার্স, এই সেক্টরের আমি যে স্টকটি আজকে আলোচনা করব সেই স্টকটিও কিন্তু অত্যন্ত হাই গ্রোথ স্টক। এই স্টকটির প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ অত্যন্ত ভালো। তাই আজকে আমি ক্যাপিটাল গুডস সেক্টরটির একটি স্টক আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা দেখেছেন আমি মূলত স্মল ক্যাপ স্টক নিয়ে আলোচনা করি। তার কারণ স্মল ক্যাপ স্টকের গ্রোথ অপরচুনিটি অনেক বেশি থাকে, কেননা যেহেতু কোম্পানিটা স্মল ক্যাপ, তাই ছোট কোম্পানি বড় হওয়ার অনেক সুযোগ থাকে। কিন্তু যে কোম্পানিটি অলরেডি বড়, সে আর বড় হয় না, সে বুড়ো হয়। অর্থাৎ কোম্পানিটির বয়স বাড়ে কিন্তু কোম্পানিটি তত গ্রো করে না। তাই ভিউয়ার্স, আমি মূলত স্মল ক্যাপই আলোচনা করি, কারণ স্মল ক্যাপের গ্রোথ অপরচুনিটি অনেক বেশি থাকে। স্মল ক্যাপ কোম্পানি মার্কেট ক্যাপিটাল অত্যন্ত কম থাকে, ফলে এটা অনেক বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন শুরু করা যাক। এই কোম্পানিটি হলো একটি উৎপাদন ও প্রকৌশল সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান, যা বিভিন্ন শিল্পের জন্য অত্যন্ত নিখুঁতভাবে প্রকৌশলকৃত যন্ত্রাংশ, পূর্ণাঙ্গ শিল্প অটোমেশন সমাধান এবং বিশেষায়িত যান্ত্রিক সমাধান সরবরাহে বিশেষ পারদর্শী। অর্থাৎ এই কোম্পানিটা প্রিসিশন ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট তৈরি করে থাকে, যেটা কিন্তু অত্যন্ত নিখুঁত যন্ত্র হয়ে থাকে। সেই ধরনের যন্ত্ররা তৈরি করে থাকে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির বিজনেস প্রোফাইল জেনে নেওয়া যাক। এই কোম্পানিটি হলো ভারতে অবস্থিত উচ্চ নির্ভুল প্রকৌশলকৃত যন্ত্রাংশ ও অ্যাসেম্বলির একটি উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। এটি মূলত বিশ্বজুড়ে বিভিন্ন শিল্প খাতের নিরাপত্তা সংবেদনশীল প্রয়োগ ক্ষেত্রে সেবা প্রদান করে থাকে। তো মূলত এই কোম্পানিটা দেখা যাচ্ছে হাই প্রেসিশন ইঞ্জিনিয়ারিং যেসব যন্ত্রাংশ তৈরি হয় সেই সব কাজই মেনলি এদের মনোনিবেশ করে থাকে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির ইউজার ইন্টারেস্টে দেখে নেওয়া যাক। অর্থাৎ কোম্পানিটি কোন কোন ক্ষেত্রে ব্যবসা করে থাকে সেটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটি মূলত এনার্জি খাতে অর্থাৎ শক্তি খাতে, যেমন তেল, গ্যাস, বায়ুশক্তির যন্ত্রাংশ, বিদ্যুৎ শক্তি উৎপাদনের যন্ত্রাংশ এবং তেল গ্যাস উৎপাদনের যন্ত্রাংশের যেগুলো নিখুঁত যন্ত্রাংশ হয়ে থাকে, সেই ধরনের যন্ত্রাংশ এই কোম্পানিটি উৎপন্ন করে থাকে। আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে মোশন কন্ট্রোল অটোমেশন, এই ধরনের ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই কোম্পানিটি যন্ত্রাংশ উৎপন্ন করে থাকে, যেমন ড্রাইভ, মোটর, হাইড্রোলিক্স, সেন্সর, প্রবাহ নিয়ন্ত্রণ ইত্যাদি ধরনের যন্ত্রাংশ তৈরি করে থাকে। এছাড়া কোম্পানিটি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট সিস্টেম জনিত যন্ত্রাংশ তৈরি করে থাকে, যেমন নির্মাণ সরঞ্জাম, মহাকাশ শিল্পের গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম, উইঞ্চ, হোইস্ট, এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টগুলো তৈরি করে থাকে। তো ভিউয়ার্স, এছাড়া অন্যান্য শিল্পক্ষেত্রেও এই কোম্পানিটি যন্ত্রাংশ তৈরি করে থাকে, যেমন মেটাল ফার্মিং এবং বিবিধ শিল্প প্রয়োগ ক্ষেত্রে এই কোম্পানিটি নিখুঁত যন্ত্রাংশ তৈরি করে থাকে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটি 3টি উৎপাদন কেন্দ্র পরিচালনা করে, যার মধ্যে সবগুলোই গুজরাটের রাজকোটে অবস্থিত এবং এগুলি সম্মিলিত আয়তন প্রায় 80,803 বর্গমিটার। মুন্দ্রা বন্দর থেকে কৌশলগতভাবে প্রায় 300 কিলোমিটার দূরত্বে অবস্থিত হয় এই উৎপাদন কেন্দ্রগুলো এমন সব লজিস্টিক বা পরিবহনগত সুবিধা ভোগ করে যা দক্ষ রপ্তানি কার্যক্রম এবং সরবরাহ
শৃঙ্খল ব্যবস্থাপনাকে জোরদার করতে সাহায্য করে। তো ভিউয়ার্স, এই কোম্পানিটির ইনস্টল অ্যানুয়ালাইজড ক্যাপাসিটি দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এই কোম্পানিটির মেশিনিং ক্যাপাসিটি হচ্ছে 24,29,856 মেশিন আওয়ার্স এবং ফেব্রিকেশন ক্যাপাসিটি হচ্ছে 7,200 মেট্রিক টন প্রতি বছর। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির আমরা রেভিনিউ বিফার্কেশন বা রাজস্ব বিভাজন দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা যদি কোম্পানিটির শিল্প খাত অনুযায়ী রেভিনিউ ডিস্ট্রিবিউশন দেখে নিই, তাহলে সেটা আমরা দেখতে পাবো কোম্পানিটি এনার্জি সেক্টরের যন্ত্র সামগ্রী বানিয়ে প্রায় 50.5% রেভিনিউ আর্ন করছে এবং মোশন কন্ট্রোল অটোমেশন থেকে প্রায় 27% রেভিনিউ ইনকাম করছে। শিল্প সরঞ্জাম ব্যবস্থার থেকে প্রায় 18.5% রেভিনিউ আর্ন করছে এবং অন্যান্য থেকে প্রায় 4% রেভিনিউ ইনকাম করছে। তো ভিউয়ার্স, এখন যদি আমরা কোম্পানিটির জিওগ্রাফিক্যাল রেভিনিউ ব্রেকআপটা দেখে নিই, তাহলে দেখতে পাবো কোম্পানিটি প্রায় রপ্তানি করে 79% রেভিনিউ ইনকাম করছে, আভ্যন্তরীণ বাজার থেকে প্রায় 21% রেভিনিউ ইনকাম করছে। তো ভিউয়ার্স, এখন যদি আমরা কোম্পানিটির কান্ট্রি ওয়াইজ আমরা রেভিনিউ ব্রেকআপ দেখি, তাহলে আমরা দেখব কোম্পানিটি প্রায় ইউএস থেকে 58% রেভিনিউ ইনকাম করছে, ইন্ডিয়া থেকে প্রায় 20% রেভিনিউ ইনকাম করছে, ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী থেকে প্রায় 14.5% রেভিনিউ ইনকাম করছে, জার্মানি থেকে প্রায় 2.5% রেভিনিউ ইনকাম করছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির ক্লায়েন্ট কারা কারা সেটা দেখে নেব। ভিউয়ার্স, কোম্পানিটি 24টি দেশের 256টারও বেশি গ্রাহকদের পণ্য সরবরাহ করছে এবং কোম্পানিটি তাদের গ্রাহকদের ধরে রাখার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সফল এবং কোম্পানিটির প্রথম 6 মাসের যে রেভিনিউ ইনকাম হয়েছে তার মধ্যে প্রায় 96.87% কিন্তু রেভিনিউ এসছে এই কনসিস্টেন্ট গ্রাহকদের থেকে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির কাস্টমার কনসেন্ট্রেশন দেখে নেওয়া যাক। কোম্পানিটির কাস্টমার কনসেন্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি টপ 3-র মধ্যে আছে, যারা প্রায় 29.5% রেভিনিউ এই টপ 3 থেকে কোম্পানি ইনকাম করে থাকে। বাকি টপ 5 থেকে কোম্পানি 40% রেভিনিউ ইনকাম করে থাকে এবং টপ 10 থেকে প্রায় 56% রেভিনিউ ইনকাম করে থাকে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির আমরা অর্ডার বুক দেখে নেব। তো ভিউয়ার্স, সেপ্টেম্বর 2025 সালের তারিখ অনুযায়ী কোম্পানির হাতে প্রায় 1,765 কোটি টাকার অর্ডার বুক রয়েছে, যেটা কিন্তু হিউজ এবং এই অর্ডার বুকটা কোম্পানিটির মোট বিক্রয় প্রায় 5 গুণ, অর্থাৎ কোম্পানিটি এখন থেকে কিন্তু প্রায় 5 গুণ অর্ডার নিয়ে বসে আছে। তো এর থেকে বোঝা যায় কোম্পানিটি অত্যন্ত একটা স্ট্রং কোম্পানি এবং কোম্পানিটির হাতে বিজনেস করার জন্য কোম্পানিকে চিন্তা করতে হচ্ছে না, কোম্পানির হাতে অলরেডি অনেকখানি অর্ডার বুক এখন থেকেই রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির অর্ডার বুকের বিন্যাস দেখে নেব। তো দেখতে পাচ্ছি ভিউয়ার্স, কোম্পানিটি এনার্জি সেক্টর থেকে যেসব যন্ত্রাংশ তৈরি করে থাকে সেখান থেকে প্রায় কোম্পানিটি অর্ডার পেয়েছে 74% এবং আমরা যদি কি শিল্প সরঞ্জাম থেকে কোম্পানিটি অর্ডার পেয়েছে 21.3% শিল্প সরঞ্জাম যন্ত্রাংশ তৈরি করার জন্য এবং বিভিন্ন মোশন কন্ট্রোল এবং অটোমেশনের নিখুঁত যন্ত্রাংশ তৈরি করার জন্য প্রায় 3.7% অর্ডার পেয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে কোম্পানিটি প্রায় 1% অর্ডার পেয়েছে বিভিন্ন রকম নিখুঁত যন্ত্রাংশ তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির একটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে নেব এবং দেখে নেব কোম্পানিটির ভবিষ্যতে কেমন গ্রোথ দেখাতে পারে এবং সেটা আমরা এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পরেই বুঝতে পারবো কোম্পানিটি ভবিষ্যতে সত্যি গ্রো করবে কিনা। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির মার্কেট ক্যাপ প্রায় 4,494 কোটি টাকা।
কোম্পানিটির কারেন্ট প্রাইস হচ্ছে 363 টাকা এবং কোম্পানিটির 52 উইকের হাই ছিল 433 টাকা এবং 52 উইকের লো ছিল 176 টাকা। কোম্পানিটির পি হচ্ছে 74.9 এবং যদি আমরা কোম্পানি ইন্ডাস্ট্রি পি দেখি সেটা হচ্ছে 32.4। সুতরাং কোম্পানিটি কিন্তু ইন্ডাস্ট্রি পি থেকে হাই ভ্যালুতে ট্রেড করছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু হায়ার ভ্যালুয়েশনে অলরেডি ট্রেড করছে। সুতরাং ভ্যালুয়েশন অনুযায়ী কোম্পানিটা কিন্তু সস্তা নয়। আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি কোনো রকম ডিভিডেন্ড yield দেয় না, যেহেতু কোম্পানিটি স্মল ক্যাপ তাই কোম্পানিটি বর্তমানে কোনো রকম ডিভিডেন্ড yield দেয় না। আমরা যদি কোম্পানিটির আরওসি দেখি সেটা দেখব আমরা 18.9%, আরওই আমরা দেখতে পাচ্ছি 30.1%, ফেস ভ্যালু 5 টাকা এবং কোম্পানিটির ডেপ্ট অ্যান্ড ইকুইটি যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো 1.71%। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ডেপ্ট ইকুইটি কিন্তু অনেক বেশি হাই আছে, সুতরাং এটা একটা নেগেটিভ পয়েন্ট। একের ওপরেই কোনো রকম যদি ডেপ্ট চলে যায় সেটা কিন্তু ডেপ্ট অ্যান্ড ইকুইটি চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা নেগেটিভ পয়েন্ট। তো কোম্পানিটির কিন্তু ডেপ্ট অনেকখানি বেশি রয়েছে, যেটা কিনা কোম্পানির একটা নেগেটিভ পয়েন্ট। কারেন্ট রেশিও আমরা দেখতে পাচ্ছি 1.27 এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও দেখতে পাচ্ছি 2.91%। কারেন্ট রেশিও এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও কিন্তু খুব একটা ভালো না, কিন্তু আমরা যদি কোম্পানিটার প্রমোটার হোল্ডিং দেখি, প্রমোটার হোল্ডিং অত্যন্ত ভালো 74.2%। প্রাইস টু সেলস যদি দেখি তাহলে আমরা দেখব 13, যেটা কিন্তু অত্যন্ত হাই, অর্থাৎ প্রাইস টু সেলস অনুযায়ী কিন্তু কোম্পানিটি হাই প্রাইসে ট্রেড করছে। আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো দেখি, ফ্রি ক্যাশ ফ্লো দেখছি এবারে এবছর খারাপ হয়েছে, সুতরাং ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু খুব একটা ভালো না। ফ্রি ক্যাশ ফ্লো আমরা দেখতে পাচ্ছি আগের বছর ছিল -124 কোটি টাকা, এবছর সেটা কিন্তু -146 কোটি টাকাতে পৌঁছেছে, অর্থাৎ ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু খারাপ হয়েছে। তো ভিউয়ার্স, কোম্পানিটি যদি কোয়ার্টারলি প্রফিট দেখি সেটা আমরা দেখব 244%, সেলস হচ্ছে 95.7%, অর্থাৎ ভিউয়ার্স কোম্পানিটি কোয়ার্টারলি প্রফিট এবং কোয়ার্টারলি সেলস কিন্তু অত্যন্ত ভালো। এবং পেগ রেশিও আমরা দেখতে পাচ্ছি 1.74%, অর্থাৎ পেগ রেশিও অনুযায়ী কিন্তু কোম্পানিটা একটু হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু প্রতি বছর কিন্তু সেলস কিন্তু ইনক্রিজ করছে। আপনারা যদি দেখেন, এটা 2022-এর মার্চ মাসে সেলস ছিল 76 কোটি টাকা এবং সেটা বেড়ে 2025-এর মার্চ অবধি এর কিন্তু সেলস হয়েছে প্রায় 345 কোটি টাকা। এবং সঙ্গে এক্সপেন্সও কোম্পানিটির বেড়েছে। এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি যে 2022-এ ছিল 50 কোটি টাকা এবং সেটা এখন বেড়ে কিন্তু 230 কোটি টাকা হয়েছে। আমরা যদি কোম্পানিটির অপারেটিং প্রফিট দেখি তাহলে দেখব অপারেটিং প্রফিটটাও কিন্তু প্রতি বছর ইনক্রিজ করছে। দেখুন 2022-এর মার্চ মাসে যেটা 26 কোটি টাকা ছিল সেটা কিন্তু বেড়ে 2025-এর মার্চ মাসে প্রায় 115 কোটি টাকা হয়েছে, অর্থাৎ অপারেটিং প্রফিটও কিন্তু প্রতি বছর দেখুন ইনক্রিজ করছে। 26 থেকে 63, 63 থেকে 66, 66 থেকে 115, অর্থাৎ প্রতি বছরই কিন্তু প্রফিটটা ইনক্রিজ করছে। অর্থাৎ প্রফিট এবং সেলস এই দুটোই কিন্তু যে কোনো কোম্পানির মেন পার্ট। তো কোম্পানি যদি প্রফিট এবং সেলস বাড়তে থাকে তাহলে বুঝতে হবে কোম্পানিটা কিন্তু গ্রো করছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটিরও কিন্তু প্রফিট এবং সেলস প্রতি বছরই গ্রো করছে। আমরা যদি নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিটও দেখব কিন্তু আমরা সেম প্রতি বছর কিন্তু গ্রো করছে। 2022-এ 15 কোটি টাকা ছিল মার্চ মাস অনুযায়ী এবং 2025-এর মার্চ মাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 44 কোটি টাকা, অর্থাৎ প্রতি বছর কিন্তু প্রফিটটা কিন্তু নেট প্রফিটটা কিন্তু বেড়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, স্টক প্রাইস সিএজিআর গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটির একটা ওভারভিউ দেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি কোম্পানিটি 3 বছরের কম্পাউন্ডিং সেলস গ্রোথ 65% এবং টিটিএম বেসিসের সেলস গ্রোথ হচ্ছে 84%। এবং যদি আমরা প্রফিটটা দেখি তাহলে প্রফিটটা দেখব 3 বছরের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 43% এবং টিটিএম বেসিসে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ
95%। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু প্রফিট এবং সেলস গ্রোথ অনুযায়ী কিন্তু অত্যন্ত ভালো। এবং আমরা যদি কোম্পানির যদি আরওসি দেখি, রিটার্ন অন ইকুইটি, তাহলে 3 বছরে আমরা দেখব রিটার্ন অন ইকুইটি 37% এবং লাস্ট ইয়ার রিটার্ন অন ইকুইটি হচ্ছে 30%। অর্থাৎ রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটা অত্যন্ত ভালো। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটি আমরা ব্যালেন্স শিট দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ইকুইটি ক্যাপিটাল 53 কোটি টাকা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইকুইটি ক্যাপিটালটা প্রতি বছর বেড়েছে, যেটা খুব একটা ভালো সিম্বল নয়। ইকুইটি ক্যাপিটাল প্রায় একই রকম থাকলেই সাধারণত ভালো। কোম্পানির রিজার্ভও প্রতি বছর কিন্তু বাড়ছে, এটা একটা খুবই ভালো সিম্বল। দেখুন 2022 সালে মার্চ মাসের কোম্পানির রিজার্ভ ছিল 29 কোটি টাকা এবং সেটা 2025 সালে বেড়ে প্রায় 155 কোটি টাকা হয়েছে। এটা একটা ভালো সিম্বল। কোম্পানির বরোয়িংটাও কিন্তু প্রতি বছর বাড়ছে। আমরা বরোয়িং দেখতে পারবো কোম্পানিটির 75 কোটি টাকা ছিল 2022 সালে মার্চ মাসে এবং সেটা 2025 সালে মার্চে গিয়ে প্রায় 355 কোটি টাকা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির মোট লায়াবিলিটিস হচ্ছে 631 কোটি টাকা এবং মোট অ্যাসেটও হচ্ছে 631 কোটি টাকা। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির ক্যাশ ফ্লো চেক করে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির অপারেটিং ক্যাশ অ্যাক্টিভিটি খুব একটা ভালো না। এবছর আমরা দেখব অপারেটিং ক্যাশ অ্যাক্টিভিটি অলরেডি মাইনাসে রয়েছে, -71 কোটি টাকা। এটার কারণ আমরা দেখে নেব যে কোম্পানিটি দেখুন প্রায় 121 কোটি টাকা প্রফিট ইনকাম করেছিল, কিন্তু তার মধ্যে রিসিভেবল রয়েছে 90 কোটি টাকা। অর্থাৎ এই টাকাটা কোম্পানি কিন্তু তাদের ক্লায়েন্টের থেকে পাবে, যেটা এখনও কিন্তু কোম্পানি হাতে এখনও পায়নি। অর্থাৎ এটা পাওয়ার আছে, কিন্তু তাদের ক্লায়েন্টের থেকে এখনও কোম্পানি টাকা পায়নি, তাই রিসিভেবলে 90 কোটি টাকা দেখাচ্ছে। এবং কোম্পানি ইনভেন্টরি অর্থাৎ কাঁচামালের জন্য বিভিন্ন রকম সরঞ্জাম কিনতেই তার 86 কোটি টাকা খরচা হয়ে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির কিন্তু অপারেটিং ক্যাশ অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি -71 কোটি টাকা। এবং যদি আমরা দেখি কোম্পানিটির ইনভেস্টিং ক্যাশ অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে -74 কোটি টাকা। অর্থাৎ ইনভেস্টিং করে দিয়েছে কোম্পানি আরও এতে 74 কোটি টাকা। এবং যদি ফাইন্যান্সিয়াল ক্যাশ অ্যাক্টিভিটি দেখি তাহলে এটা 148 কোটি টাকা। এবং নেট ক্যাশ ফ্লোটা হচ্ছে 3 কোটি টাকা। আর যদি ফ্রি ক্যাশ ফ্লো দেখি, ফ্রি ক্যাশ ফ্লো খুবই খারাপ, সেটা হচ্ছে -146 কোটি টাকা। তো এটা একটা নেগেটিভ সাইন কোম্পানিটির ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির রেশিওগুলো দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ডেবিটর ডেজ কিন্তু বেড়েছে, যেটা কিন্তু একটা খারাপ সিম্বল। দেখুন আগের বছর ছিল এটা 103 দিন, যেটা কিন্তু এটা হয়েছে 151 দিন। অর্থাৎ কোম্পানিটি তার ক্লায়েন্ট থেকে 103 দিন আগে টাকা ফেরত পেত, কিন্তু সেটাই এখন সেখান থেকে তারা 151 দিনে সেই টাকাটা ফেরত পাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু একটা নেগেটিভ সাইন দেখা যাচ্ছে, ডেবিটর ডেজটা আগের থেকে বেড়ে গেছে। আমরা যদি ইনভেন্টরি ডেজ দেখি, সেটাও কিন্তু খারাপ হয়েছে। আগে ছিল 659 দিন, সেটা এখন বেড়ে হয়েছে 749 দিন। তো ইনভেন্টরি ডেজটা অত্যন্ত হাই, প্রায় 749 দিন, মানে প্রায় 2 বছরের কাছাকাছি। 2 বছর পরে গিয়ে কোম্পানি টাকা পাচ্ছে, মানে অর্থাৎ কোম্পানির যে ইনভেন্টরি আজকে তৈরি করছে, যে ধরনের প্রোডাক্টগুলো আজকে তৈরি করছে, সেটার টাকা তুলতে কোম্পানি প্রায় 2 বছর লেগে যাচ্ছে। এটা একটা অত্যন্ত খারাপ সিম্বল, অত্যন্ত খারাপ সাইন। এবং কোম্পানিটির ডেজ অফ পেয়েবল দেখতে পাচ্ছি 180 দিন। অর্থাৎ কোম্পানি যাদের থেকে কাঁচামাল কিনছে তাদেরকে টাকা দিচ্ছে 180 দিনে। ডেজ অফ পেয়েবলটা আমরা দেখতে পাচ্ছি কমেছে। অর্থাৎ কোম্পানি আগে তাদের যাদের থেকে কাঁচামাল কিনতো তাদেরকে টাকা দিত 269 দিনে, এখন সেটা তাদেরকে টাকা দিচ্ছে 180 দিনে। অর্থাৎ তাড়াতাড়ি তাদেরকে টাকা শোধ করে দিচ্ছে। এবং যদি আমরা কোম্পানির ক্যাশ কনভার্সন সাইকেল দেখি, সেটাও কিন্তু খারাপ হয়েছে। অর্থাৎ কোম্পানি তার ইনভেন্টরিকে ক্যাশে পরিণত করত 2024 মার্চ মাস অনুযায়ী 493 দিনে, কিন্তু সেটাই 2025 মার্চ মাস অনুযায়ী সেটা তাকে ক্যাশে কনভার্সন করতে গেলে প্রায় 721 দিন সময় লাগছে। এবং যদি আমরা আরওসি দেখি, আরওসিও কিন্তু এবছর খারাপ হয়েছে। আগে ছিল 2024 মার্চ মাস অনুযায়ী ছিল এটা 20% এবং
2025 মার্চ মাসে অনুযায়ী এটা 19% হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। তো ভিউয়ার্স, শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখলে আমরা দেখব কোম্পানিটার রেশিও তো খুব একটা ভালো না, কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং প্রায় 74.19%, এফআইআইস প্রায় 4.26% কিনে রেখেছে এবং ডিআইএস প্রায় 11.92% কিনে রেখেছে এবং পাবলিকের কাছে 9.62%। সুতরাং আমরা যদি দেখতে পাচ্ছি কোম্পানিটির রেশিও খারাপ হলেও যেহেতু কোম্পানিটির অত্যন্ত গ্রোথ আছে, হাই গ্রোথ কোম্পানি, তাই এফআইআইস এবং ডিআইএস কিন্তু জমিয়ে কিনে রেখেছে এবং তারা এই স্টকটির ওপর বিশ্বাস দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের কোম্পানিটির নাম বলে দেব। তো কোম্পানিটি হচ্ছে ওমনিটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো এটি একটি ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রির কোম্পানি। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির আমরা কিছু প্রোস এবং কিছু কনস আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছি কোম্পানিটি প্রোস যেটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি হ্যাজ গুড রিটার্ন অন ইকুইটি। লাস্ট 3 ইয়ার আমরা দেখতে পাচ্ছি কিন্তু রিটার্ন অন ইকুইটিটা অত্যন্ত ভালো, প্রায় 37.3% রিটার্ন অন ইকুইটি। আর যদি আমরা কনসের মধ্যে দেখি, কনসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি হ্যাজ হাই ডেবিটর ডেজ। আমি যেটা বলেছিলাম যে ডেবিটর ডেজটা কিন্তু অত্যন্ত হাই। আর দ্বিতীয় নম্বর যে কনসটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ হ্যাভ ইনক্রিজ 8.15 ডেজ টু 74.3 ডেজ, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালটাও কিন্তু অনেক বেড়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির প্রাইস মোমেন্টাম দেখে নেব। তো ভিউয়ার্স দেখুন, কোম্পানিটি এটা দেখুন হাই মোমেন্টাম দেখাচ্ছে। আমি যেটা আপনাদের বলেছিলাম, আপনারা চার্টটা দেখলেই বুঝতে পারবেন কোম্পানি কিন্তু একটা গ্রোথ দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এফআইআইস এবং ডিআইএস কিন্তু এটা জমিয়ে কিনে রেখেছে এবং তারা এই কোম্পানির ওপর বিশ্বাস দেখাচ্ছে। যদিও বা কোম্পানিটির ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, কিন্তু যেহেতু কোম্পানিটির গ্রোথ অত্যন্ত হাই, তাই এফআইআইস এবং ডিআইএস এই কোম্পানির ওপর বিশ্বাস দেখাচ্ছে এবং তারা কিন্তু অনেকখানি শেয়ার হোল্ড করে বসে রয়েছে। তাই ভিউয়ার্স, আমি মনে করি কোম্পানিটি কিন্তু শর্ট টার্মের জন্য হলেও একটা ভালো গ্রোথ দেখাবে। যদি কোম্পানিটি এই গ্রোথ বজায় রাখে তাহলে ধীরে ধীরে কোম্পানিটির ফাইন্যান্সিয়াল কন্ডিশনও কিন্তু আস্তে আস্তে ভালো হবে, অর্থাৎ কোম্পানির ডেপ্ট কমবে, কোম্পানিটি ক্যাশ ফ্লো বাড়বে, ফলে কোম্পানিটির ফাইন্যান্সিয়াল কন্ডিশনও কিন্তু আস্তে আস্তে ভালো হবে এবং কোম্পানিটি কিন্তু ফিউচারে আরও বেশি গ্রোথ দেখাবে। তবে ভিউয়ার্স, যেহেতু কোম্পানিটি স্মল ক্যাপ কোম্পানি, তাই আমি আপনাদের অবশ্যই বলবো কোম্পানিটিতে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা নিজেদের রিসার্চ করে তারপরে ইনভেস্ট করবেন, অথবা আপনাদের যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে থাকে তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তবে ইনভেস্ট করবেন। এবং স্মল ক্যাপ কোম্পানি কিন্তু অত্যন্ত রিস্কি হয়ে থাকে। অবশ্যই ইনভেস্ট করার সময় মানি ম্যানেজমেন্টটা অবশ্যই মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই কোম্পানিটি সম্বন্ধে একটা ওভারভিউ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, আমার ভিডিও শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।